হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি আলোচনা করব ফিজিক্যাল কেমিস্ট্রি আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় কলয়েডীয় সিস্টেম বা কলয়েড নিয়ে। তো কলয়েডীয় সিস্টেম বা কলয়েড নিয়ে জানার জন্য, কলয়েড কি সেটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে কলয়েড শব্দটি কোথা থেকে এসেছে। ঠিক আছে, তাহলে কলয়েড শব্দটি এসেছে গ্রিক শব্দ কোলা প্লাস এইডাস থেকে। এই কলয়েড শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ কোলা এবং এইডাস থেকে, যার কোলা মানে হচ্ছে যে গ্লু বা আঠা এবং এইডাস মানে হচ্ছে যে লাইট বা মতো। অর্থাৎ কলয়েড মানে হচ্ছে আঠা জাতীয় পদার্থকে আমরা বুঝি। ঠিক আছে, আমরা যদি গ্রিক শব্দ দুটোকে ভাঙি তাহলে দেখা যাচ্ছে কোলা মানে হচ্ছে গ্লু বা আঠা এবং এইডাস মানে হচ্ছে লাইট বা মতো, অর্থাৎ আঠার মতো পদার্থ হচ্ছে যে কি কলয়েড। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? ঠিক আছে, কলয়েড একটা আমরা আপাতত একটা ধারণা পেলাম কি, যে গ্রিক শব্দ থেকে ধারণা পেলাম যে কলয়েড একটা আঠা জাতীয় পদার্থ। ঠিক আছে, এরপর কলয়েড নিয়ে সর্বপ্রথম ধারণা দেন, প্রাথমিক ধারণা দেন বিজ্ঞানী টমাস গ্রাহাম। ঠিক আছে, উনি স্পেশালি ব্যাপন সংক্রান্ত যে গবেষণাগুলো আছে উনি করতেন। তো ব্যাপন সংক্রান্ত গবেষণাগুলো করতে গিয়ে তিনি কিছু জিনিস লক্ষ্য করলেন, সেটা হচ্ছে কি, ব্যাপন সংক্রান্ত তার এই পরীক্ষাটাকে বলা হচ্ছে যে ব্যাপন পরীক্ষা। উনি ব্যাপন পরীক্ষার মাধ্যমেই মূলত প্রথম কলয়েড সম্বন্ধে প্রাথমিক ধারণা প্রদান করেন। তিনি এই ব্যাপন পরীক্ষায় দেখলেন ব্যাপন পরীক্ষা থেকে তিনি কি দেখলেন, তিনি ব্যাপন পরীক্ষার ক্ষেত্রে দেখলেন যে তিনি কোনো জলীয় দ্রবণকে, বিভিন্ন ধরনের জলীয় দ্রবণকে যদি উদ্ভিদ ঝিল্লি বা প্রাণী ঝিল্লির মধ্য দিয়ে প্রবেশ করানোর সময় দেখলেন যে কি কিছু কণা ওই ঝিল্লিতে আটকে যাচ্ছে। ঠিক আছে, কিরকম এটা মনে করলাম, এটা একটা ঝিল্লি, ব্যাপন পরীক্ষাটা কি করেছেন বিজ্ঞানী টমাস গ্রাহাম। তার ব্যাপন পরীক্ষায় দেখলেন যে এই ঝিল্লি, এটা হচ্ছে একটা ঝিল্লি, এটা ধরলাম উদ্ভিদ ঝিল্লি অথবা প্রাণী ঝিল্লি। ঠিক আছে, এই উদ্ভিদ ঝিল্লি এবং প্রাণী ঝিল্লির মধ্য দিয়ে উনি যখন বিভিন্ন ধরনের জলীয় দ্রবণকে পাস করালেন তখন দেখলেন যে কিছু কণা এই ঝিল্লিতে আটকা পড়ে যাচ্ছে। কিরকম, ধরলাম এখানে কিছু জলীয় দ্রবণ আছে, যেখানে বিভিন্ন কণা ভাসমান আছে। এই জলীয় দ্রবণকে যখন উনি পাস করালেন তখন দেখলেন যে কিছু কণা এই বৈষম্যভেদ্য বা যে বৈষম্যভেদ্য পর্দা বলতে পারি অথবা উদ্ভিদ ঝিল্লি অথবা প্রাণী ঝিল্লি বলতে পারি, এই উদ্ভিদ ঝিল্লি বা প্রাণী ঝিল্লি ভেদ করে কিছু কণা দেখা গেছে কি এখানে চলে আসছে। ব্যাপন প্রক্রিয়া কেন বলতেছে, ব্যাপন পরীক্ষা কেন বলা হচ্ছে, কারণ এই জলীয় দ্রবণকে আমরা ব্যাপন প্রক্রিয়ায় পাস করাচ্ছি। ব্যাপন প্রক্রিয়া মানে কি, ব্যাপন প্রক্রিয়া মানে হচ্ছে যে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে কোনো পদার্থের ব্যাপিত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে ব্যাপন, সেটা তো আমরা জানি। তো এই ব্যাপন প্রক্রিয়ায় তোমার এই উচ্চ ঘনত্বের স্থান থেকে যখন জলীয় দ্রবণকে তোমার ঝিল্লির মধ্য দিয়ে পাস করানো হলো তখন দেখা গেছে কি কিছু কণা এখানে আটকে গেছে। ঠিক আছে, কিছু কণা আটকে গেছে। এই যে আটকে গেছে কিছু কণা স্মুথলি চলে গেছে এই ঝিল্লি ভেদ করে, উদ্ভিদ ঝিল্লি বা প্রাণী ঝিল্লি ভেদ করে, এবং কিছু কণা আটকে গেছে। এই যে কণাগুলো আটকে গেছে বিজ্ঞানী টমাস গ্রাহাম এই কণাগুলোর নাম দিয়েছেন কলয়েড। ঠিক আছে, তাহলে এই পরীক্ষা থেকে আমরা আরেকটা কি ধারণা পাই কলয়েড সম্বন্ধে, যে কলয়েড বা কলয়েড জাতীয় পদার্থ তোমার কি উদ্ভিদ ঝিল্লি বা প্রাণী ঝিল্লি বা ঝিল্লি টাইপসের যে
ব্যাপারগুলো আছে বা বৈষম্যভেদ্য পর্দা বলতে পারি, ওই পর্দাগুলো ভেদ করে তোমার কলয়েড জাতীয় পদার্থ যেতে পারে না, ঠিক আছে, পর্দাতে আটকে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি দুটো ধারণা পাই কলয়েড নিয়ে, যেটা কি প্রথমে পাচ্ছি হচ্ছে কি কলয়েড হচ্ছে কি আঠা জাতীয় পদার্থ, এরপর দ্বিতীয়টা যেটা পেলাম কলয়েড তোমার কি ঝিল্লির ভেতর দিয়ে, উদ্ভিদ ঝিল্লি বা প্রাণী ঝিল্লির ভেতর দিয়ে পাস হতে পারে। ঠিক আছে, তাহলে কলয়েড এগুলোকে তোমার কি বলতেছে, এই কণাগুলোকে তোমার যে কণাগুলো তোমার ঝিল্লিতে আটকে গেল সেই কণাগুলোকে বলতেছে যে কি কলয়েড। ঠিক আছে, তো আমরা মানে মোটামুটি কিছুটা ধারণা পেলাম, এরপর আরো বেশি ধারণা পাবো। সেটা হচ্ছে কি যে কলয়েড কি, আমরা কি বাস্তব জীবনে কলয়েড কি দেখেছি বা কলয়েডের উদাহরণ কি। ঠিক আছে, তো কলয়েডের উদাহরণ আছে অনেক, যেমন উদাহরণ কি কি হতে পারে কলয়েডের? উদাহরণ হতে পারে স্টার্চ, উদাহরণ হতে পারে সাবান পানি, উদাহরণ হতে পারে জিলেটিন, এগুলোকে তারপর আরেকটা পরিচিত উদাহরণ হতে পারে দুধ। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কি কলয়েডের উদাহরণ। ঠিক আছে, এইসব উদাহরণগুলো মানে এরা হচ্ছে যে তোমার কি এখানে যে কণাগুলো আছে বা এরা হচ্ছে তোমার কি কলয়েড। ঠিক আছে, এই উদাহরণগুলো হচ্ছে কলয়েড। তো কলয়েড যেহেতু একটা কণা, ঠিক আছে, তো কণা নিশ্চয়ই তোমার কি থাকবে, ব্যাস থাকবে। ঠিক আছে, তো কলয়েড কণাগুলো সাধারণত ব্যাস হয় যে, ধরো এটা একটা কলয়েড কণা, এই কলয়েড কণার ব্যাস হচ্ছে যে তোমার 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁻7 সেন্টিমিটার। ঠিক আছে, কলয়েড কণা যেহেতু একটি গোলাকৃতি কণা, তো নিশ্চয়ই এটার ব্যাস থাকবে। তো কলয়েড কণার ব্যাস সাধারণত হচ্ছে তোমার কি 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻7 সেন্টিমিটার পর্যন্ত। ঠিক আছে, তাহলে যেসব কণা তোমার 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁻7 সেন্টিমিটারের মধ্যে হবে এবং যারা বৈষম্যভেদ্য ঝিল্লি ভেদ করতে পারবে না এবং আঠা জাতীয়, তাদেরকেই আমরা মূলত কি বলবো, কলয়েড বলবো। ঠিক আছে, এরপর আসি এই সাবান পানির উদাহরণকে যদি আমি টানি, এই সাবান পানি হচ্ছে একটা কলয়েড, অর্থাৎ পানির মধ্যে যদি আমি সাবানটাকে পুরোপুরি গলিয়ে ফেলি তখন যে মিশ্রণটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার কি কলয়েড। ঠিক আছে, তাহলে এখানে ধরো পানি, আর এখানে হচ্ছে তোমার কি সাবানের কণাগুলো পানিতে দ্রবীভূত আছে, পানিতে আছে। ঠিক আছে, পানিতে বিদ্যমান সাবানের কণাগুলো। ঠিক আছে, তো এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার কি সাবান কণা, আর এই চিহ্ন দিয়ে আমি বুঝলাম কি পানি। ঠিক আছে, তাহলে সাবান পানির ক্ষেত্রে দেখা যায় কি পানির মধ্যে সাবানের কণাগুলো ভাসমান থাকে। ঠিক আছে, এবং এর মাধ্যমে যে মিশ্রণটা তৈরি করে সেই মিশ্রণকে আমি বলতেছি যে কি কলয়েডীয় মিশ্রণ। ঠিক আছে, বা কলয়েড বলতেছি। ঠিক আছে, এই কলয়েডকে আমি চাইলে অসমসত্ব মিশ্রণও বলতে পারি। কেন অসমসত্ব মিশ্রণ বলতে পারি? কারণ পানি আর সাবান এই দুটো দশা তোমার কি মিশ্রিত অবস্থায় থাকে না। ঠিক আছে, অমিশ্রণীয় অবস্থায় ভাসমান থাকে। ঠিক আছে, সাবান কণাগুলো পানির মধ্যে অমিশ্রণীয় অবস্থায় থাকে এবং অমিশ্রণীয় হয়ে যে মিশ্রণটা তৈরি করে সেটাকে আমরা বলতেছি কি কলয়েডীয় মিশ্রণ। তো কলয়েডীয় মিশ্রণ হতে পারে কি, কলয়েডীয় মিশ্রণ তার মানে কি একটি অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে, তাহলে আমরা কলয়েড নিয়ে আরেকটা ধারণা পেয়ে গেলাম যে কি কলয়েড হচ্ছে যে তোমার কি অসমসত্ব মিশ্রণ, কারণ এখানে তোমার দুটি দশা দেখা যায়, একটা হচ্ছে যে তোমার তরল দশা আর একটা হচ্ছে যে তোমার কি যেখানে তোমার কি কণাগুলো দ্রবীভূত থাকে। ঠিক আছে, তো এই দুটো দশা মিলে তোমার কি অসমসত্ব মিশ্রণ তৈরি করে, ফলে তোমার এই সিস্টেম, এই কলয়েডীয় সিস্টেমকে আমি কি অসমসত্ব মিশ্রণও বলতে পারি। ঠিক আছে, তো এই পানি আর সাবান দুটি মিলে একটা মিশ্রণ তৈরি করেছে। ঠিক আছে, যেটাকে আমরা অসমসত্ব মিশ্রণ বলতেছি। তো এই পানিকে আমরা বলতে পারি কলয়েডীয় সিস্টেমের ক্ষেত্রে
এখানে মুছে ফেলি। এই পানিকে আমরা বলতে পারি বিস্তৃত মাধ্যম। ঠিক আছে, পানিকে বলতে পারি আমরা বিস্তৃত মাধ্যম এবং সাবানকে বলতে পারি আমরা বিস্তৃত দশা। ঠিক আছে, কলোয়েডীয় সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় কি যে তোমার কি দুটি দশা মানে অমিশ্রণীয় অবস্থায় থাকে। ঠিক আছে, দুটি দশা অমিশ্রণীয় অবস্থায় থাকে। তার মধ্যে একটা দশা হচ্ছে তোমার পানি, যেটা তরল পদার্থ থাকবে, আর যেটা হচ্ছে যেটার মধ্যে তোমার কণাগুলো দ্রবীভূত থাকবে, মানে কণাগুলোকে বলতেছি আমরা কি বিস্তৃত দশা। ঠিক আছে, তো এইখানে আছে তোমার সাবান হচ্ছে তোমার কি বিস্তৃত দশা, কারণ হচ্ছে যে সাবান পানির মধ্যে তোমার কি বিদ্যমান থাকে, আর পানি হচ্ছে যে তোমার কি বিস্তৃত মাধ্যম, অর্থাৎ সাবান যে মাধ্যমে বিস্তৃত থাকে সেটাই হচ্ছে তোমার কি বিস্তৃত মাধ্যম। তো এখানে পানিতে যেহেতু বিস্তৃত আছে তাই এখানে পানিটা হচ্ছে যে তোমার কি বিস্তৃত মাধ্যম। তাহলে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে কলোয়েডীয় সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে কি অসমসত্ব মিশ্রণ দেখা যায়। কেন? কারণ হচ্ছে যে এখানে দুটি দশা বিদ্যমান থাকে, যার একটি দশাকে আমি বলতে পারি বিস্তৃত মাধ্যম, আরেকটা দশাকে আমি বলতে পারি বিস্তৃত দশা। তো আমি যদি সংজ্ঞা আসে যে বিস্তৃত দশা কি, বিস্তৃত দশা হচ্ছে যে কণাগুলো তোমার কি বিস্তার মাধ্যমে বিদ্যমান থাকে বা বিস্তৃত থাকে তাই হচ্ছে তোমার কি বিস্তৃত দশা। আর বিস্তৃত মাধ্যম কি তোমার কলোয়েডীয় কণাগুলো যে মাধ্যমে তোমার কি থাকবে বিস্তৃত থাকবে, যে মাধ্যমে অবস্থান করবে সেই তাকে বলা হচ্ছে যে কি বিস্তৃত মাধ্যম। ঠিক আছে, তাহলে কলোয়েডীয় সিস্টেমের ক্ষেত্রে আমি বিস্তৃত দশা এবং বিস্তৃত মাধ্যম এই দুটি জিনিস দেখতে পাবো। ঠিক আছে, এবং এগুলো সংজ্ঞা আসবে পরীক্ষায়, তখন আমরা যাতে ক্লিয়ারলি এই সংজ্ঞাগুলো লিখে দিতে পারি এভাবে করে। ঠিক আছে, তো আর যদি আসে যে কলোয়েডীয় কণার আকার কত, তাহলে কলোয়েডীয় কণার আকার হচ্ছে তোমার ব্যাস, যেটা বলেছি 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। তাহলে আমরা যদি কলোয়েডের বৈশিষ্ট্যগুলো এখন আলোচনা করি, তাহলে এইসব এখন যা পড়ালাম তার ভিত্তিতে আমি কিছু কলোয়েডের বৈশিষ্ট্য পাই। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্য, কলোয়েডের বৈশিষ্ট্য 1 নম্বরে আমরা কি লিখতে পারি? এটি একটি আঠা জাতীয় পদার্থ, তাই না? ঠিক আছে, কলোয়েড একটি আঠা জাতীয় পদার্থ। সেকেন্ডলি আমরা কি লিখতে পারি? ঠিক আছে, আঠা জাতীয় পদার্থ এবং বৈষম্যবেদ্য পর্দা বা ঝিল্লি ভেদ করতে পারে না। 3 নম্বরে আমরা কি বলতে পারি? ঠিক আছে, কণার আকার মানে কণা বলতে কি কলোয়েড কণার আকার তোমার সাধারণত হয় কি 10⁵ সেন্টিমিটার থেকে 10⁷ সেন্টিমিটারের মধ্যে। ঠিক আছে, 4 নম্বরে আমি কি লিখতে পারি? ঠিক আছে, 4 নম্বরে আমি লিখতে পারি যে এটা একটি অসমসত্ব মিশ্রণ, কারণ এখানে দেখা যায় যে কি কোনো মাধ্যমে কোনো কণা মিশ্রিত হয়ে তোমার কি একটা অসমসত্ব মানে যেটা তোমার মিশ্রণীয় না। ওই আমরা যদি কলয়েডের দ্রবণটাকে দেখি তাহলে দেখবে যে কোনো সময় এটা মানে স্বচ্ছ না, পরিষ্কার না, অস্বচ্ছ একটা দ্রবণ তৈরি করে। ঠিক আছে, কলয়েড হচ্ছে অস্বচ্ছ দ্রবণ তৈরি করে, কারণ এখানে দুটো দশা মিক্স থাকে না, একটা একটার উপর মানে একটা একটার মধ্যে থাকে। ঠিক আছে, ওরা মিশে যায় না। ঠিক আছে, মিশে গেলে তো তাহলে এটা স্বচ্ছ দ্রবণ হয়ে যেত, তাই এটা একটা অস্বচ্ছ দ্রবণ বা এটাকে আমরা কি বলতে পারি অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে, এরপর
5 নম্বরে যেটা দেখি, কলয়েডের ক্ষেত্রে দেখা যায় কি বিস্তৃত দশা আর বিস্তৃত মাধ্যম, যেখানে বিস্তৃত দশাটা হবে যে তোমার কলয়েডীয় কণা, আর বিস্তৃত মাধ্যম হচ্ছে যে কি তোমার যাতে বিস্তৃত, ঠিক আছে। আর এটা হচ্ছে যা বিস্তৃত। যা বিস্তৃত সেটা হচ্ছে তোমার বিস্তৃত দশা, কারণ যেটা বিস্তৃত থাকে সেটাই হচ্ছে তোমার কি বিস্তৃত দশা। আর যাতে মানে যার মধ্যে বিস্তৃত থাকে বা বিদ্যমান থাকে তাকে আমরা বলতেছি কি বিস্তৃত মাধ্যম। তাহলে কলয়েড সম্বন্ধে যদি আমি প্রাথমিক ধারণাগুলো মানে জানতে চাই, তাহলে হচ্ছে এগুলোই হবে যে তোমার কলয়েড সম্পর্কিত প্রাথমিক ধারণা বা বেসিক আইডিয়া গুলো, ঠিক আছে। যে আমরা বলতে পারি কলয়েডটা হচ্ছে তোমার আঠা জাতীয় পদার্থ, তারপর এটা বৈষম্যবাদ্য বা ঝিল্লি ভেদ করতে পারে না, বিজ্ঞানী গ্রাহাম টমাস দ্বারা তোমার কি এটা নিশ্চিত করা হয়েছে। এরপর কণার আকার, বিজ্ঞানী গ্রাহাম টমাস কণার আকার নির্ধারণ করেন হচ্ছে 10⁵ সেন্টিমিটার থেকে 10⁷ সেন্টিমিটারের মধ্যে। এরপর এটা একটা অসমসত্ব মিশ্রণ, কেন? কারণ বললাম দুটি দশা তোমার অমিশ্রণীয় অবস্থা থাকে, তাই এটা একটি অসমসত্ব মিশ্রণ। এবং কলয়েডীয় সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে কি তোমার দুটি বৈশিষ্ট্য দেখা যায়, একটা হচ্ছে বিস্তৃত দশা, একটা হচ্ছে বিস্তৃত মাধ্যম। বিস্তৃত দশাটা হচ্ছে যেখানে তোমার যে কণাগুলো তোমার মাধ্যমে বিস্তৃত থাকবে সেটাই হচ্ছে বিস্তৃত দশা, এবং যা তোমার কি যার মধ্যে বিস্তৃত থাকবে সেটাই হচ্ছে তোমার কি বিস্তৃত মাধ্যম, ঠিক আছে। তো এরকম আর উদাহরণ আমি কি কি বলেছি, উদাহরণ হতে পারে স্টার্চ, জিলেটিন, তারপর হচ্ছে তোমার অ্যালকোহল, ঠিক আছে, এইগুলো দুধ, এগুলো হতে পারে হচ্ছে তোমার কি কলয়েডের উদাহরণ, ঠিক আছে। এই প্রত্যেকটা কলয়েডের ক্ষেত্রে তোমার এই বৈশিষ্ট্যগুলো দেখা যাবে, ঠিক আছে। ওরা আঠা জাতীয় হবে, বৈষম্যবেদ্য পর্দা ভেদ করতে পারবে না, কণার আকার হবে যে 10⁵ সেন্টিমিটার থেকে 10⁷ সেন্টিমিটার মধ্যে, অসমসত্ব মিশ্রণ হবে, এবং বিস্তৃত দশা এবং বিস্তৃত মাধ্যম এই দুটি লেয়ারে ওরা কি থাকবে, বিভক্ত থাকবে সবসময়। তাহলে আশা করি আজকে আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো তোমরা। আজকে আমার এই ক্লাসটা ছিল যে মূলত কলয়েডের বেসিক ধারণার উপর। বেসিক ধারণাটা ক্লিয়ার হলে আমরা পরবর্তী যে টপিকগুলো এই চ্যাপ্টারের ক্ষেত্রে পাবো, তো সেই টপিকগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে।